এবার ক্ষুদিরামকে আমি দেখে নেবই। ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দেমাক করেছিল না? আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? আগে সংস্কৃত। আহ, না না, সংস্কৃত নয়। এবার সংস্কৃতে তো কোনো প্রাইজই নাই। আহ, সবই আমার কপাল মন্দ। নন্দলালের ভারী রাগ হইয়াছে, আর হবেই বা না কেন? অঙ্কের পরীক্ষায় মাস্টার যে তাহাকে গোল্লা দিয়াছেন, হ্যাঁ সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয়, কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেওয়াও কি উচিত ছিল? হাজার হোক, সে তো একখানা পুরা খাতা লিখিয়াছিল, তার পরিশ্রমের কি কোনো মূল্যই নাই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়ায় উত্তরটা ঠিক মেলে নাই। আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল, সেটাতে গুণ করিতে গিয়া সে তো ভাগ করিয়া বসিয়াছিল, তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই? আরো অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলে মেয়েদের কাছে ফাঁস করিয়াছেন। কেন? আর একবার তো হরিদাস গোল্লা পাইয়াছিল, তখন তো সে কথাটা রাষ্ট্র হয় নাই। তাছাড়া সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পাইয়াছে, সেটা বুঝি কিছু নয়? খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাহাকে লজ্জিত হইতে হইবে? সকল বিষয়ই কি সকলকে পারদর্শী হইতে হইবে, ইহার কি কোনো অর্থ আছে? স্বয়ং নেপোলিয়ন যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা নন্দলালের এতখানা যুক্তিতেও ছেলেরা কিন্তু দমিল না। তাছাড়া মাস্টার মশাইও নিজে যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন, এমনও বোধ হইল না। তখন অগত্যা নন্দলাল মনে মনে বলিল, ধুর, আমার কপালটাই মন্দ, আমি বারবার দেখে আছি। সেই তো সেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল, তখন বাড়ির শুদ্ধ সকলেরই হামে ভুগিয়াছিল, কিন্তু তাহার তো কিছু হয় নাই। তাহাকে দিব্যি স্কুলে যাইতে হইয়াছিল। তারপর যেমনই ছুটি আরম্ভ হইল, অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল। ছুটির অর্ধেকটাই মাটি হইয়া গেল। আবার সেইবারে সে যখন মামার বাড়ি গিয়াছিল, তখন তো তার মামাতো ভাইয়েরা কেহ ছিলই না, ছিলেন শুধু একখানা বদমেজাজি মেশো। আর সেই মেশো উঠতে বসতে কেবল ধমকি দেয়। আর এইবারে সে যখন গেল না, তখন দেখল তার মামাতো ভাইয়েরা সকল এসেছে, এমনকি সেখানে চমৎকার মেলাও বসিয়াছে। কাজেই তাহার মতো কপাল মন্দ আর কেহই নাই। স্কুলেও ঠিক তাই, সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য 2-1টা প্রাইজ আছে। অবশ্য সংস্কৃততে সে নেহাত কাঁচা নয়, ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট তাহার মুখস্থ হইয়াছে। তাহার ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাহার সে বেশি জানে না। নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না? নন্দ জেদ করিয়া স্থির করিল, এবার ক্ষুদিরামকে আমি দেখে নেবই। ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারী দেমাক করেছিল না? আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাহকেও কিছু না জানাইয়া সেই দিন হইতে বাড়িতে ভয়ানকভাবে পড়িতে শুরু করিল। সে যা সারাদিনের পরে ক্লাসের ছেলেরা কেউ এক বিন্দুও জানে না। এমনকি পণ্ডিত মহাশয় যখন ক্লাসে তাহাকে প্রশ্ন করেন, তখন সে ইচ্ছা করিয়া উত্তর জানিয়াও চুলকাইতে থাকে মাথা। এমনকি ইচ্ছা করিয়া কখনো 2-1টা সে ভুল উত্তরও দেয়। আর তাহার সেই ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে তাহাকে ঠাট্টা করে। নন্দলাল তাহার কোনো জবাবও দেয় না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাশ করা যায়। তাই তাহার জন্য নন্দর কোনো ভাবনাই নাই, তাহার সমস্ত মনটা রহিয়াছে ওই সংস্কৃত পড়ার উপরে।
সংস্কৃতর প্রাইজটি এবারে তাকে পাইতেই হইবে। একদিন মাস্টার মহাশয় তাহাকে বলিলেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না? সকল বিষয়ে যে তোমার এমন দুর্দশা হইতেছে তাহার অর্থ কি? নন্দ আর একটু হলে বলিয়া ফেলিত যে আজ্ঞে স্যার, সংস্কৃত পড়ি, কিন্তু মুখে কথাটা আসিবা মাত্রই সে সামলাইয়া লইল। নন্দলাল মাস্টার মশাইয়ের কাছে থতমত খাইতে লাগিল। তাহাকে দেখিয়া ক্লাস 14 ছেলে মেয়েরা হাসিতেও লাগিল। নন্দলাল একটু হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাগ্যিস তাহার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই। দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিল। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে। এমন সময় একজন জিজ্ঞাসা করিল, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? নন্দলাল তখন বলিল, আজ্ঞে সংস্কৃত। না না, সংস্কৃত নয়। সকলে হাসিল। নন্দ খুব উৎসাহ হইয়া সে হাসিতে চোখ দিল। মনে ভাবিল, বাছা ধন, এ হাসি আর তোমাদের মুখে বেশি দিন থাকবে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময় শেষও হইল। পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তাড়া কাগজ লইয়া ক্লাসে আসিলেন। আসিয়া গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ, এবার 2-1টা নতুন প্রাইজ হইয়াছে, আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হইয়াছে। এই বলিয়াই তিনি পরীক্ষার ফলাফল পড়িতে আরম্ভ করিলেন। তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপোর মেডেল দিয়াছেন। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে, সেই ওই মেডেলটা লইবে। সংস্কৃত তো প্রথম হইয়াছে নন্দ, ক্ষুদিরাম হইয়াছে দ্বিতীয়। কিন্তু অবাক করা ব্যাপার, এবার সংস্কৃতে তো কোনো প্রাইজই নাই। হায় হায়, নন্দর অবস্থা তো একদম শোচনীয়। তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগাইয়া দেয়। কে জানি তো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসে পাইতে পারিত, কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না। সকলে বলিল, বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়া নম্বর পেয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া নন্দ বলিল, সবই আমার কপাল মন্দ। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।